নমস্কার বন্ধুরা, চ্যাটভির আরও একটি এপিসোডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের সাথে আছেন সব্যসাচী বাবু, এবং নমস্কার। তাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের সাথে তিনি যোগাযোগ করেছেন এবং তার বিভিন্ন রকম এক্সপিরিয়েন্সের কথা তিনি আজকে আমাদের চ্যানেলে তুলে ধরবেন। তো চলুন, বেশি দেরি না করে তার কাছে চলে যাওয়া যাক। বলুন, কেমন আছেন? ভালো আছি, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। আপনার তো বিভিন্ন রকম কথা আমরা শুনলাম, এবং আমরা অফ ক্যামেরাও আর কি অনেক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম। তো প্রথমেই যেটা আপনার কাছে আমি আসতে চাইবো, সেটা হচ্ছে, দেখুন, সনাতন ধর্মে বর্ণিত একটা মায়ার জগৎ রয়েছে। তো এই মায়ার জগৎটা আধ্যাত্মিকতার চোখে কি, আর আমাদের বিজ্ঞানের চোখে বা কি? এটা যদি আমাদের একটু কাইন্ডলি দর্শকদের বোঝাতেন। আচ্ছা, প্রথমে আমরা আধ্যাত্মিকতা দিয়ে শুরু করি। হুম। ভাগবত পুরাণে একটা খুব সুন্দর ঘটনা আছে। মার্কণ্ডেয় মুনি যখন তপস্যা করছেন, হুম। তখন উনি একবার বিষ্ণুর কাছে প্রার্থনা করলেন যে আমি আপনার মায়াটাকে নিজে অনুভব করতে চাই। আচ্ছা। তো আপনি আমাকে দেখান, আপনি মায়া দিয়ে কি কি করতে পারেন। হুম। এবার বলার পরে, তখনকার দিনে তো সত্যযুগ ছিল, যা বলতো সঙ্গে সঙ্গে হয়ে যেত। হুম। এবার উনি দেখছেন একটা জগৎ বিদারী বন্যা হুম। ওনার দিকে ধেয়ে আসছে, একটা কসমিক ফ্লাড। আচ্ছা। সেই বন্যায় সবকিছু, তার চারদিকে সবকিছু ভেসে যাচ্ছে। বন্যার জলে একটা পাতার ওপর একটা ছোট্ট শিশু ভেসে আসছে। হুম। উনি সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে শিশুটিকে তুলে নেওয়ার চেষ্টা করলেন। আচ্ছা। অদ্ভুত ব্যাপার, শিশুটা হাঁ করে মার্কণ্ডেয় মুনিকে গিলে ফেললো। গিলে ফেললো। আচ্ছা। মার্কণ্ডেয় মুনির চেতনা কিন্তু যায়নি, উনি রয়েছেন ওর ভেতরে, উনি দেখতে পাচ্ছেন সবকিছু যা কিছু হচ্ছে। হুম। পেটের ভেতরে গিয়ে উনি বর্ণনা করছেন যে আমি বিভিন্ন ইউনিভার্স দেখতে পাচ্ছি, জগৎ। আচ্ছা। প্রথমে আমাদের জগৎ থেকে শুরু করলেন উনি। হুম। উনি ভেসে চলেছেন একটা অ্যাস্ট্রাল বডিতে, হুম। ঠিক আছে। এবার আস্তে আস্তে না ভিউটা ওনার জুম আউট হচ্ছে। প্রথমে আমাদের জগৎ, তারপরে আমাদের মতোই হাজার হাজার জগৎ, তারপরে এই এক একটা জগৎ নিয়ে একটা গ্যালাক্সি, তারপরে ইউনিভার্স, বিভিন্ন ধরনের ইউনিভার্স, হুম। তাতে বিভিন্ন ধরনের প্রাণী, বিভিন্ন ধরনের দেবতা। হুম। এত কিছু দেখতে দেখতে একটা সময় ওনার মানে চেতনা আর উনি ধরতে পারছেন না, যা দেখছেন মানে ক্যাপচার করতে পারছেন না। উনি তখন বলছেন যে আমি দেখে ধন্য হয়ে গেলাম, তুমি যা দেখালে আমাকে, তুমি আমাকে আবার পুরনো স্টেটে ফিরিয়ে দাও। তো সঙ্গে সঙ্গে উনি দেখলেন, উনি আবার ওই বাচ্চাটার মুখ দিয়ে বেরিয়ে এলেন। আচ্ছা। ঠিক আছে, বেরিয়ে এসে উনি বুঝতে পারলেন যে এতক্ষণ যার কাছে উনি প্রার্থনা করছিলেন, ইনি বিষ্ণু। আচ্ছা। এবার বাচ্চাটাকে জড়িয়ে ধরতে যাবেন, হঠাৎ সবকিছু অন্ধকার। 1 সেকেন্ডের মধ্যে উনি দেখছেন উনি যেখানে বসেছিলেন সেখানেই বসে রয়েছেন, তার কুটির সেখানেই রয়েছে, সামনে দিয়ে আরামসে জল বয়ে যাচ্ছে নদীর, কোনো ফ্লাড নেই, কিচ্ছু নেই। আচ্ছা। বিষ্ণু কয়েক মিলি সেকেন্ডের মধ্যে ওনাকে তার মায়াটা বর্ণিত করে দিলেন, দেখিয়ে দিলেন। এবার যদি আমাকে মায়া জিনিসটা বুঝতে হয়, প্রথমে আমাকে জগতের সৃষ্টিতে চলে যেতে হবে। এখন আমরা সনাতন ধর্মকে ভাবি একটা সিঙ্গেল মনোলিথিক এন্টিটি, জিনিসটা কিন্তু তা নয়। তখনকার দিনে যা যা আজ থেকে 5-6 হাজার বছর আগে যা যা মানুষের চিন্তাধারা ছিল, যা যা মানুষের ধর্ম ছিল, সেইগুলোকে একটা জায়গায় করে সেটাকেই আজকে আমরা সনাতন ধর্ম বলছি। ফর এক্সাম্পল, তুমি যদি দেখো ক্রিয়েশন মিথ যেটাকে বলে, কিভাবে জগৎ তৈরি হচ্ছে, এটা বিভিন্ন মতাদর্শে, সনাতন ধর্মের মধ্যে বিভিন্ন মতাদর্শে বিভিন্নভাবে শুরু হয়েছে। অবশ্যই। যেরকম তুমি যদি, যারা শাক্তপন্থী,
যারা শাক্ত তারা বলবেন আদ্যাশক্তি মহামায়া থেকে জগতের সৃষ্টি, যারা বৈষ্ণব তারা বিষ্ণুর থেকে জগতের সৃষ্টি, যারা শৈব তারা শিব শিবের থেকে। থেকে। ঠিক আছে, কিন্তু একটা কমন তুমি যদি সূত্র দেখো তাহলে জিনিসটা প্রতিবারই এরকম ভাবে শুরু হচ্ছে। প্রথমে অজ্ঞানতার অন্ধকার ছিল, হুম তারপরে জ্ঞানের একটা স্ফুলিঙ্গ হঠাৎ জ্বলে ওঠে হুম এবং সেটাই চেতনায় প্রথম প্রাণ সঞ্চার হয়, সেটাকেই আমরা ঈশ্বর বলি। হুম এই স্টেটে সেই চেতনাটা বহুদিন রয়ে যায় কিচ্ছু না করে। তারপরে ঈশ্বর সেই চেতনা, তার মনে হলো যে আমি নিজেকে অনুভব করতে চাই। নিজেকে অনুভব করবেন কি করে? আমি যে ধরো বসে আছি, আমি শুধু আমার যেটুকু বাইরে আছে সেটুকু দেখতে পাচ্ছি, কিন্তু হুম। আমাকে অনুভব করতে গেলে আমার ক্রিয়েশনের মধ্যে দিয়ে আমাকে অনুভব করতে হবে। অবশ্যই। আমি যদি কিছু লিখি, আমি যে কাজ করি, হুম। আমি যেভাবে খাই, কথা বলি, সেটাই আমার অনুভবে। অবশ্যই অবশ্যই। তো উনি নিজেকে অনুভব করার জন্য জগৎ রচনা করলেন এবং আচ্ছা। জগতের প্রত্যেকটা ধূলিকণায় তার নিজের চেতনাটাকে ট্রান্সফার করে দিলেন। সেটা প্রাণী অপ্রাণী সত্তা দুজনের ভেতরে। হুম। এবার এই প্রাণ এবং অপ্রাণের যে ইন্টারাকশন, এটাকে আমরা বলছি লীলা। আচ্ছা। ঠিক আছে, এই ইন্টারাকশনের মধ্যে দিয়ে উনি নিজেকে এক্সপিরিয়েন্স করেন। এবার তুমি ধরো আমার যদি এরকম ক্ষমতা থাকে যে আমি একটা জগৎ রচনা করতে পারি, হুম তাহলে এবং সেটাকে আমি সঙ্গে সঙ্গে আমার ইচ্ছে মতো আমি ধ্বংস করে দিতে পারি। হুম। আমার যদি পছন্দ না হলে আমি কিছু বদলেও দিতে পারি। অবশ্যই। এটা কিসের মতো হয়ে যাচ্ছে তুমি আজকে নিজের সাথে চিন্তা করে দেখো। এটা অনেকটা আমাদের ড্রিম ওয়ার্ল্ডের মতো হয়ে যাচ্ছে না? আমরা হুম। স্বপ্নে যা দেখি, স্বপ্নে যে জগৎগুলো আমরা তৈরি করি, হুম সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে সাইকিয়াট্রিস্টরা বলে হুম যে আমাদের রিপ্রেসড ইচ্ছেগুলো আমরা স্বপ্নের মাধ্যমে দেখি, যেগুলো আমরা বহিঃপ্রকাশ করতে পারি না সেগুলোই আমাদের স্বপ্নে আসে। একদম। ঠিক আছে, তো সেই জগৎটা আমরা তৈরি করছি, হুম। সেই জগতে আমরা ইন্টারঅ্যাক্ট করছি, সেই জগৎটাকে আমরা শেষও করে দিচ্ছি। যে ঘুম হুম। থেকে উঠে পড়লো আমার জগৎটা শেষ হয়ে গেল। হুম। তো আমাদের এই যে মাল্টিভার্স ধরো, বাট এইখানে আমি একটা কথা বলতে হ্যাঁ, চাই। মানে আমরা তো হচ্ছে স্বপ্ন যেটা দেখছি সেটা তো আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি না, যে যেখানে আমরা কি করব বা কি করতে চাইছি। আমি না কথার কথা বললাম, আমি স্বপ্নে দেখছি আমি গাছে অনেক আম দেখছি, বাট আমি তো আমটাকে নিজে পেরে আগে খেতে পারবো পেরে না, খেতে পারবো না। বাট ভগবানের ক্ষেত্রে তো সেইটা নয়। ওইটাই ডিফারেন্স। হুম একটা স্টেট আছে স্বপ্নে, হুম ঠিক আছে, যারা এই ড্রিম ওয়ার্ক করেন, হুম ঠিক আছে, তারা এইটা প্র্যাকটিস করে করে স্বপ্নেকে, স্বপ্নের মধ্যে নিজেকে কন্ট্রোল করা শিখতে পারে। আচ্ছা এটাও করা যায়। আচ্ছা। তো ভগবান তো প্রথম থেকে পারেনি, হুম ঈশ্বর তো পারেনি। তা এই যে জিনিসটা উনি রচনা করলেন, হুম এটাকেই মায়া বলা হচ্ছে, যেটা উনার স্বপ্নে তৈরি। হুম আমাদের চারদিকে আমরা যা দেখছি, এবার ধরো এই মায়ার জগতে আমার কোনটা সত্যি কোনটা মিথ্যে, হুম এটা তো আমাদের পক্ষে জানা অসম্ভব। হুম এইখানে খুব ইন্টারেস্টিং একটা জিনিস চলে আসে। 2022 সালে ফিজিক্সে যে নোবেল প্রাইজটা দেওয়া হয়েছিল, আচ্ছা। সেটা রিসার্চের বিষয়টা যদি খুব ভালোভাবে কেউ খেয়াল করে দেখেন, ইন্টারনেটে রয়েছে। হুম রিসার্চের বিষয়টা হচ্ছে দ্য ওয়ার্ল্ড ইজ লোকালি রিয়েল। লোকালি। লোকালি রিয়েল, আচ্ছা। যা করোলারি অবভিয়াসলি হচ্ছে হুম নন লোকালি হুম দ্য ওয়ার্ল্ড ইজ নট রিয়েল। আচ্ছা। এবার ব্যাপারটা আমি একটু বুঝিয়ে দিই হুম দর্শকদের জন্য। প্রথমে আমরা রিয়েল কথাটার অর্থটা বুঝি ফিজিক্সের ভাষা। হুম আমার সামনে এই টেবিলটা রয়েছে, হুম আমি এই টেবিলটাকে দেখতে পাচ্ছি, আমি এই টেবিলটাকে ছুতে পারছি, ঠিক আছে, এবং আমার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমি এই টেবিলটা সম্বন্ধে নলেজ গেইন করতে পারছি। যে জিনিসগুলো সম্বন্ধে আমি নলেজ গেইন করতে পারি হুম। সেগুলোই আমার কাছে রিয়েল। আচ্ছা। ঠিক আছে, এবার আমি পঞ্চ ইন্দ্রিয়ের কথা বললাম, এখানে কিন্তু
বুঝতে হবে যে যে ইনস্ট্রুমেন্টগুলো আমরা ইউজ করছি সেগুলো কিন্তু আমাদের পঞ্চেন্দ্রিয়রই বহিঃপ্রকাশ। আমি যদি টেলিস্কোপ দিয়ে দূরের কিছু তারাকে দেখি, তাহলে কিন্তু আমার সেই চোখটাকেই আরো একটু একটু বাড়িয়ে দেওয়া। দেওয়া। আমি আমাদের এক একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ আছে যার বাইরে আমরা শুনতে পাই না, ওপরেও আছে নিচেও আছে আমাদের ফ্রিকোয়েন্সি রেঞ্জ অনুযায়ী। আমাকে যদি শুনতে হয় সেটা যন্ত্র ব্যবহার করতে হবে, ফলে যন্ত্র ইজ অ্যাক্টিং অ্যাজ এন এক্সটেনশন অফ আমাদের ইয়ার। ঠিক আছে, ফলে যন্ত্র আলাদা নয়, এগুলো আমার পঞ্চেন্দ্রিয়ের মধ্যেই পড়ছে। পঞ্চেন্দ্রিয় দিয়ে আমি যা যা সম্বন্ধে নলেজ গেইন করতে পারছি সেটাই রিয়েল আমার কাছে, ফিজিক্সের ভাষায়। আর দ্বিতীয়ত লোকাল মানে কি হচ্ছে? লোকাল মানে আমার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমি যেগুলোর সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারছি। ধরো ওই গ্লাসটা ওখানে রয়েছে, আমি ওটাকে দেখতে পাচ্ছি, ঠিক আছে। টেলিস্কোপ দিয়ে আমি হাজার হাজার লাইট ইয়ার দূরে, লক্ষ লক্ষ লাইট ইয়ার দূরে একটা তারাকে দেখতে পাচ্ছি, ঠিক আছে, আমার কাছে সেটা রিয়েল। ঠিক আছে, কিন্তু এমন কিছু রয়েছে যেটাকে আমি দেখতে পাচ্ছি না, আমার টেলিস্কোপের রেঞ্জে আসছে না, ঠিক আছে, সেটা নন রিয়েল আমার কাছে, অবভিয়াসলি। ঠিক আছে, এবার এই যে এই কনসেপ্টটা, এটা কোয়ান্টাম ফিজিক্স থেকে আসে। আচ্ছা, ঠিক আছে, 1920-30 থেকে এটা কোয়ান্টাম ফিজিক্সের মধ্যে আলোচনা হয়ে চলেছে এই লোকাল নন রিয়ালিটি নিয়ে। এবার ব্যাপার কি, এতদিন কেন লেগে গেল এটাকে প্রমাণ করতে? আইনস্টাইন 1930-40 নাগাদ কোয়ান্টাম ফিজিক্সের প্রচন্ড বিরোধী ছিলেন। তো ওনারা তখন একটা বিখ্যাত পেপার লেখেন, ইপিআর পেপার বলে, যেখানে ওনারা আর্গিউ করেন যে যদি আমরা এটাকে সত্যি ধরে নিই যে আমরা যেটাকে দেখতে পাচ্ছি বা অনুভব করতে পারছি সেটাই একমাত্র রিয়েল, তাহলে রিয়ালিটি সম্বন্ধে আমার যে ধারণা সেটা তো আমূল বদলে যাচ্ছে। এটা হতে পারে না, কোয়ান্টাম ফিজিক্স ভুল। তো সেই 1930 থেকে 2022 অব্দি লেগে গেল বিভিন্ন এক্সপেরিমেন্ট করে শুধু প্রমাণ করতে যে কোয়ান্টাম ফিজিক্স তখনকার দিনে ঠিক ছিল। আচ্ছা, তো এখানে আবার আমি সেই মায়া কথাটা টেনে আনছি। তার মানে হলো আমার দেখা যদ্দূর পর্যন্ত, দেখার ক্ষমতা আমার যদ্দূর পর্যন্ত, তদ্দূর জিনিসপত্র রয়েছে। যখন আমার রেঞ্জটা বাড়বে তখন জিনিসপত্র আপনা আপনি তৈরি হয়ে যাবে, হয়তো একটা প্রবাবিলিটি স্টেটে রয়েছে, কিন্তু এই মুহূর্তে ওখানে কি আছে আমি জানি না। এটার সাথে আবার সিমুলেশন থিওরিও কাজ করে কিছুটা। সিমুলেশন থিওরি বলছে, আমি একদম যদি লেম্যানের ভাষায় বলি, যারা কম্পিউটারে গেম টেম খেলে তারা একটু বুঝবে। কম্পিউটারে যারা যদি 3D গেম খেলো, তুমি দেখতে পাবে যে তোমার ক্যারেক্টারটা যত অবধি দেখতে পাচ্ছে তত অবধি কিন্তু এটাকে রেজ করা বলে, ঠিক আছে। গেমটা তত অবধি ওয়ার্ল্ডটাকে রেজ করে, মানে তৈরি করে। ধরো আমি একটা পাহাড় অবধি দেখতে পাচ্ছি, আমি গেমটা কিন্তু ওই মুহূর্তে ওই পাহাড় অবধি আমার 360 ডিগ্রি যে ভিউটা আছে ওটাকে রেজ করে রেখেছে। আমি যখন ওই পাহাড়টার অবধি পৌঁছবো তারপরে বাকিটা যদি দরকার হয় ও রেজ করবে। এটা কেন করা হয়? তার কারণ কম্পিউটারের কম্পিউটিং ক্ষমতা যেটা, সেটা র্যামের উপর ডিপেন্ড করে বা বিভিন্ন ইন্টারনাল জিনিসপত্রের উপর ডিপেন্ড করে, এবং সেটা সীমিত। ফলে কোনো প্রোগ্রামই চায় না সবসময় একটা বড় জিনিসকে কনস্ট্যান্টলি রেখে দিতে, তাতে র্যামের উপর চাপ পড়ে। যেরকম দরকার পড়বে ওইখানে একটা ক্যারেক্টারটা যদি গেল, তাহলে বাকিটাকে ডিরেজ করে দিই, পেছনটাকে ডিরেজ করে দিই, সামনেটাকে রেজ করে, এটাই নিয়ম। হয়তো হয়তো আমাদের রিয়ালিটি সেইভাবেই কাজ করে, আমরা জানি না, কিন্তু আমরা এইটুকু এখনো পর্যন্ত প্রমাণ করতে পেরেছি আধ্যাত্মিকতার সাথে মিলিয়ে যে যত দূর দেখতে পাচ্ছি তত দূরই রিয়েল। আচ্ছা আচ্ছা, এই যে মানে হচ্ছে দেখার কথাটা বলছেন, এইটা কি কোনো সাধনা বা কিছু দ্বারা আর কি আমরা কি আমাদের দৃষ্টিশক্তিটা বা ওইরকম কি কিছু খোলার সম্ভাবনা রয়েছে? হ্যাঁ, অবভিয়াসলি। তুমি যদি দেখো আগেকার দিনে যে মুনি ঋষিরা বলে গেছেন কথাবার্তা,
তারা তো বেশিরভাগ সময় যন্ত্র ব্যবহার করতেন না। না। ঠিক আছে, অথচ ওনারা এমন জিনিসের প্রেডিকশন করে গেছেন বা লিখে গেছেন যেগুলো আজকে আমরা এত অ্যাডভান্সড টেলিস্কোপিক যন্ত্র দিয়ে আমরা সেগুলোকে ধরতে পারছি। এক এক সময় ভিজুয়াল টেলিস্কোপে ধরাও যায় না ওনারা যা বলে গেছে। ঠিক আছে, অন্য রেঞ্জের মানে অন্য ফ্রিকোয়েন্সি আমাদের ধরতে হয়। সাধনা জিনিসটা খুব সহজ, মানে ওনাদের পক্ষে খুব সহজ ছিল, আমাদের পক্ষে তো অবভিয়াসলি। সাধনায় তুমি নিজেকে এক্সটার্নালাইজ করে ফেলতে পারো, বডি থেকে বেরিয়ে তুমি অ্যাস্ট্রাল বডি নিয়ে, এটাকে অ্যাস্ট্রাল ট্রাভেল বলা হয়, অ্যাস্ট্রাল বডি নিয়ে তুমি যেখানে ইচ্ছে যেতে পারো এবং মনের গতিতে। মানে খুবই ফাস্ট হবে তাহলে। মানে আমরা আমাদের ফিজিক্যাল ওয়ার্ল্ডে লাইটের গতি সবচেয়ে বেশি, মনের গতি কিন্তু সবচেয়ে বেশি অ্যাকচুয়াল। আচ্ছা, আমাদের ভাবনার জগৎ। তো ওনারা ওই অ্যাস্ট্রাল ট্রাভেল করে যখন যেখানে যা দেখতে চাইতেন দেখতে পেতেন। এই যে আমরা দেখছি নারদ মুনি এই বৈকুণ্ঠ, এই ধরাধাম, এই পাতালে চলে গেলেন, কি করে করছেন? প্রত্যেকটাই বিভিন্ন ডাইমেনশন, এবং সেই ডাইমেনশন অনুযায়ী সেই ডাইমেনশনের মেটেরিয়াল দিয়ে বডি তৈরি করতে হয়। আচ্ছা, শুধু নিজে কনসাস, এবং প্রত্যেকটা ডাইমেনশনে আমাদের বডি তৈরি রয়েছে, শুধু আমাদের কনসাসনেসটাকে ওই বডির মধ্যে ট্রান্সফার করা। আমি এখন ভুলোকে রয়েছি, আমার ফিজিক্যাল বডিতে আমার কনসাসনেসটা রয়েছে। আমাকে যদি স্বর্গে যেতে হয় এই এই অবস্থায়, মারা গিয়ে না অবভিয়াসলি, তাহলে আমি কি করব? আমি জাস্ট সাধনার মাধ্যমে আমার কনসাসনেসটাকে অ্যাস্ট্রাল বডিতে ট্রান্সফার করে দেবো। যদি আমাকে পাতালে যেতে হয়, নিচে যেতে হয়, তাহলে আমি আমার কনসাসনেসটাকে ভাইটাল বডিতে ট্রান্সফার করে দেবো, এইভাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে পুরোপুরিটাই আর কি সাধনার উপর নির্ভর করছে আরামসে। এগুলো ব্যাপার হচ্ছে এখনো পর্যন্ত আধ্যাত্মিকতা যে জায়গায় ছিল, মডার্ন সায়েন্স একই রাস্তায় এগোচ্ছে, কিন্তু আমরা একটু পিছিয়ে আছি, যেহেতু আমাদের এই বিদ্যেগুলো সব হারিয়ে গেছে। আজকালকার দিনে লোকে বিশ্বাসও করবে না যে এগুলো অ্যাকচুয়ালি সত্যি বা সত্যি না। বেশিরভাগ লোক তো এগুলোকে মিথ বলে মানে। কিন্তু আস্তে আস্তে যে কথাগুলো আগেকার দিনে আমাদের মুনি ঋষিরা বলে গেছিলেন সেগুলো প্রমাণিত হচ্ছে। টাইম লাগবে, কিন্তু একদিন না একদিন আমরা পৌঁছে যাবো ওই লেভেলে। সেটাই হচ্ছে। আচ্ছা, মার্ভেলে আমরা যে মাল্টিভার্স থিওরিটা দেখেছি, তা এইটার সাথে কি ওটার কোনো একটা সম্পর্ক রয়েছে? নিশ্চয়ই। মার্ভেলের ব্যাপারটা আমরা জানি, একটা ক্যারেক্টার যখন মারা যায় তখন অন্য কোনো রিয়ালিটি থেকে ওই একই ক্যারেক্টার এখানে চলে এসে তার অভাবটা পূরণ করে দিচ্ছে। এবার দুটো ঘটনা বলি আমাদের শাস্ত্র থেকে। যোগ বশিষ্ঠে বশিষ্ঠদেব, যোগ বশিষ্ঠটা লেখাই হয়েছে বশিষ্ঠদেব, তিনি রঘুকুলের গুরু, তিনি রামকে যোগ শিক্ষা দিচ্ছেন। আচ্ছা, এবং সেটাকে একটা টেক্সটের আকারে যখন লেখা হলো, সেটাই হচ্ছে যোগ বশিষ্ঠ। আচ্ছা, ঠিক আছে। যোগ বশিষ্ঠে বশিষ্ঠদেব রামকে যখন বিভিন্ন জগৎ সম্বন্ধে বলছেন, তখন উনি বলছেন তুমি ভেবো না যে যেখানে তুমি বসে আছো এটাই একমাত্র সৃষ্টি। হাজার হাজার ইউনিভার্স রয়েছে, হাজার হাজার জগৎ রয়েছে, সেখানে কোনোটাতে শুধু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রয়েছে, অন্য কোনো দেবতারা নেই। কোনোটাতে শুধু ব্রহ্মা রয়েছেন, বিষ্ণু রয়েছেন, মহেশ্বর নেই। কোনোটাতে শুধু ব্রহ্মা রয়েছেন, কোনোটাতে কেউ নেই। কোনোটাতে শুধু মানুষ রয়েছে, কোনো পশু পাখি জীবজন্তু নেই। কোনোটাতে শুধু গাছগাছালি রয়েছে। কোনো জগৎ মেটাল দিয়ে তৈরি, মাটিটা মেটালের। এবং সেটা আমরা আজকে দেখতে পাচ্ছি নেপচুনে, ইউরেনাস বা নেপচুনে কোথাও একটা আকাশ থেকে ডায়মন্ডের বৃষ্টি হয়, ডায়মন্ডের, যেটা এখন এতদিনে আমরা জানতে পারছি। তখনকার দিনে, এবং ওটা একটা প্ল্যানেট, জাস্ট আমাদের সোলার সিস্টেমের মধ্যে একটা প্ল্যানেট। হ্যাঁ, ঠিক আছে। এরকম হাজার হাজার জগতে সেটার ইনফরমেশন উনি বসে রামকে তখন দিচ্ছেন, কিরকম কিরকম জগৎ রয়েছে। এটা একটা গেল। আরেকটা খুব ভাইটাল এই বিষয়ে গল্প,
আমাদের শিব পুরাণে রয়েছে উত্তরখণ্ডে শিব একদিন কৈলাসে বসে রয়েছে, বসে উনি নিজের মনেই চিন্তা করছেন যে আমি তো পরমেশ্বর, আহ, সমস্ত দেবতারা আমাকে পুজো করে, দেবতাদের সাথে যারা লড়াই করে সেই দৈত্যরা আমাকে পুজো করে, হুম। আমি যখন চাই এই সৃষ্টিকে আমি বিনাশ করে দিতে পারি, সৃষ্টি তৈরিও হয়ে যাবে, আমাকে শ্মশানে ঘুরে বেড়াই, কিন্তু অ্যাকচুয়ালি যে পৃথিবীর সমস্ত ধন দৌলতের যে মালিক। রক্ষক, সেই কুবের, হুম। সেও আমারই পুজো করে, হুম। তাহলে আমি তো সবকিছু বলে নিজে মনে মনে খুব গর্বিত বোধ করছে। পার্বতী তখন কৈলাসেই রয়েছেন। পার্বতী শুনে টেলিপ্যাথিক্যালি শুনছেন জিনিসটা, উনি ভাবলেন না এই জিনিস তো ওনার মনে আসতে দেওয়া যাবে না, অহংকার তো আসতে দেওয়া যাবে না। তো পার্বতী কি করলেন, নখ দিয়ে মাটি থেকে একটুখানি মাটি তুলে একটা ঢেলা বানালেন, দিয়ে সেই ঢেলাটা শিবকে দিয়েছেন। এবার মাটির ঢেলা দেখতে মাটির মতো হওয়া উচিত, কিন্তু অ্যাকচুয়ালি ওনার হাতে যখন গেল জিনিসটা একদম অতীব উজ্জ্বল মুক্তোর মতো দেখতে, আচ্ছা। অসাধারণ দেখতে, দেখে তো শিব অবাক। যখন তিনি ঘুরিয়ে ফিরিয়ে দেখছেন, সাইডে একটা ছোট্ট উইন্ডো খেয়াল করলেন, খুব কনসেন্ট্রেট করে যখন ওই উইন্ডোটার দিকে দেখছেন, উনি খেয়াল করলেন যে ওনার কনসিয়াসনেসটা আস্তে আস্তে উইন্ডোর ভেতরে টানছে। কনসিয়াসনেসটা যখন ভেতরে চলে গেল, উনি দেখছেন উনি দাঁড়িয়ে আছেন একটা বিশাল প্রান্তরে, যেখানে বিভিন্ন ধরনের গাছগাছালি রয়েছে, সেগুলো মানে পৃথিবীতে পাওয়া যায় না এরকম গাছগাছালিও রয়েছে। আর দূরে একটা খুব সুন্দর গেট রয়েছে। উনি প্রান্তরটা পেরিয়ে গেটটায় পৌঁছে, গেটের সামনে উনি দেখছেন দশানন একজন শিব বসে রয়েছেন। আমাদের শিব পঞ্চানন, 5টা মাথা, দশানন একজন শিব বসে রয়েছেন গেটে। সেই শিব আমাদের শিবকে দেখে মুচকি হাসলেন, কিন্তু কিছু বললেন না, ভেতরে ঢুকতে দিলেন। ভেতরে ঢুকে শিব দেখছেন যে একটা লম্বা করিডোর, সেই করিডোরে হাজার হাজার বিষ্ণু, অগ্নি, ইন্দ্র, যম তারা বসে রয়েছে। তাদের কারোর 4টে মাথা, কারোর 8টা মাথা, কারোর সহস্র মাথা, 4 বাহু, সহস্র বাহু, 8 বাহু, এবং তারা প্রত্যেকে লাইন দিয়ে একদম শেষে একটা থ্রোন রয়েছে, সিংহাসন রয়েছে, সেই সিংহাসনে কেউ একটা বসে রয়েছে, ওই লাইনটা পড়েছে তার জন্য। উনি যখন এগিয়ে গিয়ে দেখলেন, উনি দেখলেন আদ্যাশক্তি মহামায়া ওই সিংহাসনের উপর বসে রয়েছেন, এবং সমস্ত জগতের যেসব দেবতারা, তাদের উপর যা যা কাজ ন্যস্ত রয়েছে, তাদের তাদের যা যা দায়িত্ব, সেই দায়িত্বের রিপোর্ট দিতে আসছেন আদ্যাশক্তি মহামায়া। তাদের কাউর, এবং বিভিন্ন ধরনের, তাতে শিব রয়েছে, তাতে বিভিন্ন বিষ্ণু রয়েছে, বিভিন্ন। তখন উনি বুঝতে পারলেন যে আমাদের পঞ্চানন, উনি আসলে পরাশিবেরই অংশ। যেরকম বাকি শিবেরা যেখানে যারা রয়েছে, তারা পরাশিব, যিনি আদ্যাশক্তি মহামায়া কনসর্ট, তার অংশ। ফলে ওনার দর্পচূর্ণ হলো, উনি আবার মানে ওম বোধটা আর কি। এই জায়গাটার নাম প্রকৃতি মাহাত্ম্য ও শিবের দর্পচূর্ণ। আচ্ছা। উত্তরাখণ্ডে শিব পুরাণে। আচ্ছা। মার্ভেলে বহু আগে আমাদের শাস্ত্রে এটা লেখা হয়েছে। এরপরে মাল্টিভার্সের কথা শোনা যায় ডেমোক্রিটাস বলে একজন গ্রিক স্কলারের কাছে। উনি প্রথম এই বিভিন্ন জগৎ নিয়ে কথা বলেছেন, তারপরে বহুদিন এই নিয়ে কেউ কথা বলেন। তারপরে আবার 1895 সালে একজন সাইকিয়াট্রিস্ট এটা নিয়ে কথা বলেন। উনি মাইন্ডের সাথে যোগ করেন যে বিভিন্ন ওয়ার্ল্ডে আমাদের মাইন্ড যাতায়াত করতে পারে,
ফর এক্সাম্পল, ধরো কেউ কাঠের কাজ করে, তাকে একটা চেয়ার বানাতে দেওয়া হলো। এবার চেয়ারটা প্রথমে আমার মাথায় আমি চিন্তা করবো চেয়ারটা কিরকম তৈরি হবে। হুম। তখনও কিন্তু চেয়ারটার কোনো ফিজিক্যাল শেপ নেই, না। ঠিক আছে? মাথায় আমি যখন চিন্তা করছি তখনও কিন্তু ওই ডাইমেনশনে চেয়ারটা তৈরি হচ্ছে, হলো? হুম, হুম। তারপরে কি হবে, সেই মেন্টাল ডাইমেনশন থেকে আমি সেই চেয়ারের কনসেপ্টটা এনে কাগজে বা এখন ক্যাড সফটওয়্যার বেরিয়েছে 2D তে রাখবো, 2 ডাইমেনশনে আমি হুম। ফেলবো ওটাকে, সেটার মেজারমেন্টস হবে, তারপরে আমি সেটাকে 3D তে কনভার্ট করবো। হুম। মানে একটা চিন্তা বিভিন্ন ডাইমেনশন পেরিয়ে কিভাবে আমাদের ডাইমেনশনে আছে উনি এটা দেখিয়েছিলেন। কিন্তু আমাদের এই যে এখনকার যে মাল্টিভার্সের কনসেপ্টটা রয়েছে, এটা প্রথম আসে 1952 সালে বা 1952-53 এরকম নাগাদ, শরিঞ্জারের কথা। শরিঞ্জার তখনকার দিনের খুব নামকরা ফিজিসিস্ট। উনি এখন যে আমাদের মাল্টিভার্স থিওরিটা রয়েছে ওটা ওনার কথায় প্রথম একটা শেপ দিলেন। তারপর তো পপ কালচারে আস্তে আস্তে এই মার্বেলের হাত ধরে এখন মোটামুটি সবাই মাল্টিভার্সের কথা জেনে গেছে, সেটা হচ্ছে, কিন্তু শুরুটা সেই আমাদের ওইখান থেকে। মানে আমাদের পুরাণ থেকেই আর কি শুরু হয়েছে। আচ্ছা, অনেকে ওই দেজাভুর কথা বলে, যে একটা ঘটনা আমরা আবার দেখছি এরকম মনে হচ্ছে। তো এইটার সাথেও কি মাল্টিভার্সের কোনো সম্পর্ক রয়েছে? প্রত্যেকটার সাথে রয়েছে। ডেজাভু কি আমি দর্শকদের জন্য একটু বলে দিই। অবশ্যই। এক এক সাধারণ মানুষের সাথেও এটা হয়, হুম। যে আমি সজ্ঞানে বসে রয়েছি, কিছু চিন্তা করছি না, হঠাৎ কয়েক মাইক্রোসেকেন্ডের জন্য আমার সামনে একটা ফ্ল্যাশ আসবে, যেখানে আমি একটা ভিশন দেখতে পাবো, সেখানে কিছু লোক থাকবে, একটা সিন থাকবে, সিচুয়েশন থাকবে একটা, সেই লোকেদের হয়তো আমি নাও চিনতে পারি। হুম। সেই মুহূর্তে আমি হয়তো ভাববো আমি এরকম সিচুয়েশনে কি করে যাব, হুম। আমি তো এই জায়গাটাই চিনি না, আমি এই লোকগুলোকে চিনি না, এটা আমি কি দেখলাম। হুম। হয়তো তারপরে আমি ভুলেও যাবো জিনিসটা। তারপরে অনেক মাস পরে, অনেক বছর পরে কোনো একদিন হঠাৎ আমি সেই সিচুয়েশনে গিয়ে পড়বো এবং তখন আমাদের মাথায় স্ট্রাইক করবে, আরে আমি তো এই জিনিসটা দেখেছিলাম আগে কোনো একটা সময়। হুম। এইটাকে, এই ফেনোমেনাটাকে নাম দেওয়া হয়েছে ডেজাভু। এটা সাধারণ মানুষের সাথে অনেকের সাথে ঘটে। হুম। এটা এমন কিছু বড় যোগী হতে হয় না এটার জন্য, এটা কমন ব্যাপার। এবার এটা ব্যাখ্যা করতে গেলে আমি আবার একটু কোয়ান্টামে ফিরে যাই। যারা মোটামুটি একটু সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন তারা ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট সম্বন্ধে জানবেন। হুম। ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টটা কি ব্যাপার একটু বলে দিই। একটা পার্টিকেল গান থাকে, হুম। ঠিক আছে? সেই পার্টিকেল গানটা থেকে আমি যে কোনো ধরনের পার্টিকেল ফায়ার করতে পারি। আচ্ছা। তার সামনে আমার একটা গ্রেটিং থাকবে। হুম। গ্রেটিং হচ্ছে একটা মেটাল শিট, তার ভেতর দুটো স্লিট থাকে, এক্ষেত্রে দুটো, যে কোনো গ্রেটিং এ বিভিন্ন রকম স্লিট থাকতে পারে। আর তারপর একটা স্ক্রিন থাকে। তো আমার যদি লংগিটিউডিনালি দেখি, এই আমার পার্টিকেল গান, এই গ্রেটিং, এই স্ক্রিন, ঠিক আছে? এবার আমরা জানি যে প্রতিটা জিনিসেরই দ্বৈত সত্তা আছে, পার্টিকেল নেচার আছে, ওয়েভ নেচার আছে। হুম। এবার ধরো আমি যদি একটা পার্টিকেল নিই, আমি একটু ম্যাক্রো করে যদি বলি, একটা বল নিলাম, রঙে চুবালাম, দিয়ে ওটাকে কোনো একটা স্ক্রিনে ছুঁড়ে মারলাম, হুম। তাহলে আমি কি দেখবো? একটা গোলাকার ইমপ্রেশন তৈরি হয়েছে যে রঙের আমি চুবিয়েছিলাম সেই রঙের। হুম। সিম্পল কথা। তো যদি আমি পার্টিকেল পাস করাই কোনো একটা এরকম স্লিট দিয়ে, তাহলেও তাই হয়, তাই হওয়ার কথা। হুম। ওখানে গিয়ে একটা ডট পড়বে, স্ক্রিনে একটা ডট দেখা যাবে। আর উল্টো দিকে যদি ওয়েভ আমি পাস করাই, তাহলে ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন তৈরি হয়। ইন্টারফিয়ারেন্স প্যাটার্নটা অনেকটা
ওই অল্টারনেটিং সাদা কালো সাদা কালো সাদা কালো এরকম একটা প্যাটার্ন তৈরি হয় কোনো যদি ওয়েভ যায়। এবার সায়েন্টিস্টরা প্রথম যখন এই এক্সপেরিমেন্টটা করেন তখন ওরা কি করলেন, পার্টিকেল গান থেকে মাঝখানে ওই ডাবল স্লিটটা রেখে স্ক্রিনে দেখছেন ফায়ার করার পর কি আসে। যে কোনো মানুষের কমন সেন্সে কি আসবে যে ওখানে যেহেতু পার্টিকেল যাচ্ছে উল্টো দিকে ডট পড়বে, ঠিক আছে। ওনারা দেখলেন ইন্টারফারেন্স প্যাটার্ন আসছে ওয়েভের, ইন্টারফারেন্স প্যাটার্ন। সকলের তো মাথায় হাত, পার্টিকেল ছাড়লাম এদিক থেকে ওদিকে ইন্টারফারেন্স প্যাটার্ন কি করে হলো, তাহলে কি এতদিন আমরা যা জানি সব ভুল? এবার এইটাকে প্রুভ করার জন্য ওনারা একটা ডিটেক্টর বসাবেন ঠিক করলেন। ডিটেক্টরটা কেমন হবে? ডিটেক্টরটা পজিশন ইন্টারচেঞ্জেবল হবে। পজিশনটা কেন ইন্টারচেঞ্জেবল আমি আসছি। এবং ডিটেক্টরটা নেচার এমন যে আমাদের কারেন্ট এক্সপেরিমেন্টের সাথে ওটা কোনোভাবে রিয়্যাক্ট করবে না, মানে ওটা ইনফ্লুয়েন্স করবে না আমার এদিকে আমি কি দেখতে পাচ্ছি স্ক্রিনে, কোনো পার্টিকুলার সাথে কোনো রকম কোনো ইন্টারফারেন্স নেই। এবার প্রথমে ওনারা কি করলেন, এই আমার পার্টিকেল গান এই গ্রেটিং এইখানটা ওনারা ডিটেক্টরটা বসালেন, ঠিক আছে। প্রথমে যখন কোনো ডিটেক্টর ছিল না তখন ইন্টারফারেন্স প্যাটার্ন পাচ্ছিলেন ওয়েভের। যেই ডিটেক্টর বসানো হলো অমনি নর্মাল পার্টিকেলের প্যাটার্ন আসতে আরম্ভ করলো। এবার সায়েন্টিস্টরা মাইন্ড ব্লোন। ওনারা ভাবছেন যে তাহলে কি যে কোনো পার্টিকেলের চেতনা রয়েছে? ওরা কি দেখতে পাচ্ছে যে আমি ওদেরকে অবজার্ভ করছি, ওই জন্য ওরা সঙ্গে সঙ্গে নিজেদের নেচার বদলে ফেললো? কারোর বিশ্বাস হলো না ব্যাপারটা। আরো বেশি করে ব্যাপারটার গভীরে ঢুকে তদন্ত করার জন্য ওনারা কি করলেন, ওনারা ডিটেক্টরটার পজিশনটা চেঞ্জ করে এপারে নিয়ে এলেন, রেটিং এর এপারে। ওনাদের রিজনিং কি, পার্টিকেলটা ছাড়া হচ্ছে, ও যদি দেখতে না পায় যে আমি ওকে দেখছি তাহলে ও ওয়েভ হয়ে বেরোবে, তাহলে এটা প্রমাণ হয়ে গেল যে ওর চেতনা রয়েছে। সেটাই, ঠিক আছে। তো ডিটেক্টরটাকে এদিকে শিফট করে দেওয়া হলো, আবার ছাড়া হল, আবার পার্টিকেল প্যাটার্ন ডট 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 পড়ছে। এবার তখন ওরা ইনফার করলেন যে পার্টিকেলটা যতক্ষণ না গ্রেটিং এর সাথে ইন্টারঅ্যাক্ট করছে না ততক্ষণ ওয়েভ বা পার্টিকেল নেচার বদলাচ্ছে না। পার্টিকেলটা যেই প্রথমে যখন এলো এদিকে যখন ডিটেক্টর নেই দেখছে, ও ওয়েভ হিসেবে বেরোলো, বেরিয়েই দেখছে একটা ডিটেক্টর বসানো আছে। তখন পার্টিকেলটা যেন নিজের পুরনো সত্তা পাস্টে গিয়ে নিজেকে বলছে ওরে সামনে একটা ডিটেক্টর বসানো আছে, তুই ওয়েভ হোস না, পার্টিকেলে ফেরত চলে আয়। দিয়ে আবার ঠিক ইন্টারাকশনের আগে নিজের সত্তাটা চেঞ্জ করে পার্টিকেল হয়ে বেরোচ্ছে। মানে এটা কি তাদেরও একটা কি চেতনা রয়েছে? আজ পর্যন্ত এটা প্রমাণিত হয়নি। এটা একটা মিস্ট্রি, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মিস্ট্রিজ অফ কোয়ান্টাম ফিজিক্স। এবার আমি এটার সাথে ডেজাভুকে যদি টানি, পাশাপাশি রাখি, আমরা ভাবছি যে আমরা পাস্ট থেকে ফিউচারকে দেখতে পাচ্ছি। এরকমও তো হতে পারে এই পার্টিকেলটার মতো আমি কোনো একটা ঘটনায় ফিউচার থেকে পাস্টে আমি আমার নিজেকে মেসেজ পাঠাচ্ছি, যেরকম এই পার্টিকেলটা করলো। হয়তো দুটো টাইম স্ট্রিম প্যারালাল চলছে, কোনো একটা ইম্পর্টেন্ট ঘটনার সময় যেটা আমি জানি না, কিন্তু কোনো একটা পাওয়ার রয়েছে যে ডিটারমিন করে কোন ঘটনা ইম্পর্টেন্ট বা ইম্পর্টেন্ট নয়। সেই সময় দুটো টাইম স্ট্রিমের মধ্যে একটা আদান প্রদান ঘটে ক্ষণিকের জন্য, সেই মেসেজটা আমাদের কাছে আসে, সেটা আমরা যখন পড়ে গিয়ে দেখতে পাই তখন আমাদের মনে হয় আরে এটা তো আমি আগে দেখেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এছাড়াও দেশাপুর অনেক রকম কারণ আছে, তো এইটাও একটা আর কি নতুন কারণ সত্যি বলতে গেলে জানতে পারলাম। আর মানে এইটার সাথে কি মানে হচ্ছে সাধনার তো কোনো আর কি সম্পর্ক নেই, এটা তো এটা সাধারণ মানুষের ক্ষেত্রেও হয়। হ্যাঁ,
আচ্ছা, সাধনা করলে কি এইরকম ডেজাভু আমরা আরো বেশি করে দেখতে পাবো? সাধনা করলে তোমার ডেজাভুর প্রয়োজনই পড়বে না। হ্যাঁ। সাধনা করলে বিভিন্ন মেথড আছে যেখানে ভবিষ্যৎ দৃষ্টি চলে আসে, কিন্তু এগুলো আসলে ওই ওই যে অষ্টসিদ্ধি নবনিধির মধ্যে পড়ে। আচ্ছা। ঠিক আছে, যে কারণে দেখবে আজকাল অনেকে খুব চলছে বাজারে কর্ণপিশাচিনী সাধনা। হুম হুম হুম। কর্ণপিশাচিনী এসে কানে কানে তোমাকে ইনফরমেশন দিয়ে যায়। হুম। ঠিক আছে, কিন্তু যেটা অনেকেই জানেন না সেটা হচ্ছে কর্ণপিশাচিনী ভবিষ্যৎ দেখতে পায় না। আচ্ছা। কর্ণপিশাচিনী প্রেজেন্ট আর পাস্ট খুব ক্লিয়ারলি দেখতে পায়, ভবিষ্যৎ দেখতে পায় না, এবং দরকারও পড়ে না খুব বেশি। একটা লোক আমার সামনে এলো, আমি যদি তাকে তার পাস্ট সম্বন্ধে কমপ্লিটলি বলে দিই, সেই লোকটা তখনই সোল্ড হয়ে যাবে। অবভিয়াসলি। এবার বাবা বিশাল বড় অ্যাস্ট্রোলজার। হুম। কিন্তু কর্ণপিশাচিনী কিন্তু In ফিউচার future দেখতে কি পারে না। হবে সেটা দেখতে কিন্তু আমাদের ওই অষ্টসিদ্ধি এবং নবনিধির মধ্যে এটা একটা পাওয়ার, পাবে। আচ্ছা ভবিষ্যৎ দ্রষ্টা, দিব্য দৃষ্টি যেটাকে বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, সায়েন্স কি মানে কর্ণপিশাচিনী বা এইগুলোকে কি মানে অ্যাকচুয়ালি? সায়েন্স এখনো মানামানি পর্যায়ে আসেনি। হুম। দেখো, যখন অন্যান্য ডাইমেনশন রয়েছে, সেই ডাইমেনশনাল বিংসও রয়েছে, বিভিন্ন জগৎ রয়েছে, হুম সেই জগতের নিজস্ব প্রাণী রয়েছে। হুম। ঠিক আছে, সেটা আমাদের জগতে আমরা যেরকম রয়েছি, ওদের জগতে ওরা রয়েছে। হুম। তো যদি আমরা মাল্টিভার্স থিওরিতে যাই, বা আমি যদি ডাইমেনশনাল থিওরি দেখি, হুম। সেখানে বিভিন্ন ডাইমেনশন রয়েছে, এটা সায়েন্স মানছে, কোয়ান্টামেই রয়েছে, এবং অবভিয়াসলি সেখানে বিভিন্ন ধরনের বিংস থাকবে। হুম। ধরো আমি এই যে টেবিলটা আছে, এই টেবিলটা আমি দেখছি কিচ্ছু নেই এই মুহূর্তে, কিন্তু যদি আমি খুব পাওয়ারফুল মাইক্রোস্কোপ দিয়ে দেখি এর ভেতরে হাজার হাজার জীব রয়েছে, মাইক্রোবস, কিন্তু আমার কাছে, আমার চোখে তারা ধরা পড়ছে না। হুম। এখন আমার কাছে পাওয়ারফুল টেলিস্কোপ রয়েছে বলে আমি তাদেরকে দেখতে পাচ্ছি। হুম। অন্যান্য ডাইমেনশনে দেখার মতো এখনো সেই মাইক্রোস্কোপ গুলো তৈরি হয়নি, বা টেলিস্কোপ গুলো তৈরি হয়নি। যেদিনকে তৈরি হয়ে যাবে সেদিনকে দেখা যাবে। আচ্ছা,